সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, পুলিশ অ্যাকশনের নির্দেশ কার? সেই প্রশ্ন তুলে সংসদ চত্বরে ইন্ডি জোটের বিক্ষোভ, মকরদ্বারের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। নিট প্রশ্ন ফাঁসে উত্তাল হয়েছিল দেশ। টানা ২৬ দিন ধরে অনশনে বসেছিলেন কক্র জনতা পার্টির সদস্যরা এবং দেখা যায় তারপর তাদের যে সংসদ ভবন অভিযান, সেখানে পুলিশের লাঠি চালানোর ঘটনা ঘটে এবং পুলিশ অ্যাকশনের নির্দেশ কার? সেই প্রশ্ন তুলে সংসদ চত্বরে ইন্ডি জোটের বিক্ষোভ, মকরদ্বারের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ। এই মুহূর্তে দিল্লির ছবি আমরা সরাসরি দেখবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কি চলছে এখন, কি বলছেন বিরোধীরা? দেখো, বিরোধীদের বক্তব্য খুব স্পষ্ট যে সেই নির্দেশ অর্থাৎ পুলিশি অ্যাকশনের নির্দেশ কে দিয়েছিল তার জবাব দিতে হবে। গতকাল আমরা দেখেছিলাম যখন এই বিল নিয়ে আলোচনা চলছিল, অর্থাৎ পরীক্ষায় দুর্নীতি রুখতে যে বিল আনা হয়েছিল, সেই বিলের আলোচনা যখন লোকসভায় চলছিল, তখন রাহুল গান্ধী বেশ কিছু অভিযোগ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুমুল ধুন্ধুমার হয় এবং তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি আলোচনা, এবং তারপরে সাংবাদিক সম্মেলন করে তিনি এই অভিযোগ তুলেছিলেন যে এই পুলিশি অ্যাকশনের নির্দেশকে দিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও তার সরাসরি তীর ছিল একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই, এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে ইন্ডিয়া জোটের বৈঠক হয় এবং ইন্ডিয়া জোটের শরিকরা তারা প্রত্যেকে মকরদ্বারের বাইরে দাঁড়িয়ে থেকে তারা বিক্ষোভ দেখান। তাদের হাতে ছিল ব্যানার এবং সেই ব্যানারে কে নির্দেশ দিয়েছিল এই বক্তব্যর কথা উল্লেখ করে তারা স্লোগানিং করতে থাকেন এবং এর পাশাপাশি রাহুল গান্ধীকে গতকাল সংসদে বলতে না দেওয়া সেই বিষয় নিয়েও তারা স্লোগানিং করেন এবং রাম মন্দিরের দান বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা নিয়েও কিন্তু তারা স্লোগানিং এবং বিক্ষোভ দেখান। এখনো পর্যন্ত যেটা অবস্থা এবং যেটা ছবি দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই অধিবেশন শুরু হওয়ার মুখে, কিন্তু যেটা বিরোধীদের তরফ থেকে আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে আজও কিন্তু সংসদের দুই কক্ষই বিরোধীদের এই বিক্ষোভের জেরে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই নজর থাক আমাদের। ধন্যবাদ মৈত্রেয়ী। সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, পুলিশ অ্যাকশনের নির্দেশ কার? সেই প্রশ্ন তুলে সংসদ চত্বরে ইন্ডি জোটের বিক্ষোভ, মকরদ্বারের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। বৃহস্পতিবার ব্যারাকপুরে বড়া খানা, কনস্টেবলদের সঙ্গে লাঞ্চ করবেন মুখ্যমন্ত্রী এক টেবিলে বসে। প্রতি বছরই এই বড়া খানার আসর বসে, এবার অন্য রকম, কারণ প্রথমবার থাকবেন মুখ্যমন্ত্রী। কনস্টেবলদের সঙ্গে এক টেবিলে বসে লাঞ্চ করবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী খালি হাতে আসবে ভবানী ভবনে, এটা হতে পারে না, কিছু তো দিতে হবে। আপনাদের রেশনে 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা, আমি পরে আরো বাড়িয়ে দেব, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। এক টেবিলে বসে লাঞ্চ, রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের নিচু তলার পুলিশ কর্মীরা এক টেবিলে বসে লাঞ্চ। বদলের বাংলায় এও এক বদল। বৃহস্পতিবার ব্যারাকপুরে রাজ্য পুলিশের বড়া খানা, খাওয়া দাওয়া নিয়ে মেগা আসর। সেনা থেকে পুলিশ উর্দিধারীদের ব্রিগেডে এমন বড়াখানার রীতি বহুদিনের। অনেকে বলেন যুদ্ধের ইতিহাস যতটা প্রাচীন, বাহিনীর বড়াখানার রেওয়াজও ততটাই পুরনো।
এতদিনে রাজ্য পুলিশের এই বাড়াখানায় কনস্টেবলদের সঙ্গে দেখা যেত রাজ্য পুলিশের প্রধান ডিজিকে। এই প্রথম বাড়াখানার আসরে মুখ্যমন্ত্রী। কনস্টেবলদের সঙ্গে বসে লাঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেনুতে ডাল, ভাত, আলু ভাজা, মাছ, মাংস, চাটনি, মিষ্টি। কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী লাঞ্চ। যোগীর উত্তরপ্রদেশে এরকম দেখা গিয়েছে। গত বছর মহাকুম্ভের পর পুলিশ কর্মীদের সঙ্গে ডিনার করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরো একাধিক রাজ্যে এই নজির রয়েছে। এবার বাংলায় ব্যারাকপুরের এই অনুষ্ঠানে প্রায় 2500-এরও বেশি পুলিশ কর্মী উপস্থিত থাকতে চলেছেন। সাম্প্রতিক সময় রাজ্যে প্রথম একই মঞ্চে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশ কর্মীরা থাকবেন মুখ্যমন্ত্রীও। কোন রাজ্যে পুলিশি ব্যবস্থার ভিত করে দেন সেই রাজ্যের নিচুতলার পুলিশ কর্মীরা, যারা ঘাম ঝরান, মাঠে ঘাটে ডিউটি করেন। সেরকম বেতনও পান না, তেমন ছুটিও পান না। অনেকে বলেন তৃণমূল জামানায় এই নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে বিপুল ক্ষোভ তৈরি হয়েছিল। নিচুতলায় উর্দিধারীদের অসন্তোষ শোনা যাচ্ছিল কান পাতলেই। দিনের শেষে সেই ক্ষোভের মাসুল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়েছিল কিনা তা হয়তো নিশ্চিত করে বলা সম্ভব নয়, কিন্তু বাহিনীর অন্দরের এই অসন্তোষ যে কোনো শাসকেরই মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বর্তমান সরকার তাই চেষ্টা করছে নিচুতলার পুলিশ কর্মীদের মনে যাতে কোনো ক্ষোভ তৈরি না হয়। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। নিচুতলার পুলিশ কর্মীরা সবার আগে চান সম্মান। তারা শ্রম দিতে রাজি। তাদের আশা উপরতলা তাদের পরিশ্রমের মূল্য বুঝবেন। এইসব পুলিশ কর্মীদের পাশেই মুখ্যমন্ত্রী। এক টেবিলে বসে লাঞ্চ। কনস্টেবলদের সঙ্গে মুখ্যমন্ত্রী একসঙ্গে, পেট ভরে, মন ভরে। নিউজ 18 বাংলা। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী। সল্টলেকে বিজেপি অফিসে জনতার দরবার। জনতার অভাব অভিযোগ শুনে সমাধান। মুখ্যমন্ত্রীর দরবারে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দা। জনতার দরবারে মুখ্যমন্ত্রী। জনতার অভাব অভিযোগ শুনে সমাধান। সল্টলেকে মুখ্যমন্ত্রী জনতার দরবার। ট্রান্সফারে স্বজন পোষণের অভিযোগ নার্সের। জনতার দরবারে এসে আজ সে কথা জানিয়েছেন নার্স। স্বজন পোষণের অভিযোগ নার্স মহুয়া মাইতির। তৃণমূল জমানায় ভয় দেখিয়ে ট্রান্সফারের অভিযোগ। আজ জনতার দরবারে এসে সে কথা জানিয়েছেন মহুয়া মাইতি। পূর্বতন সরকারের স্বজন পোষণ এবং দুর্নীতি নিয়ে বলতে, আগে সরকারের সময় আমরা কোথাও যেতেই পারিনি, কেননা যাওয়ার এইরকম ভাবে মানে এই সরকারের মতো এত সুযোগ তো আমরা কোথাও পাইনি যেখানে গিয়ে আমরা নিজেদের কথাটা বলতে পারবো। তো আমাদের নার্সিংয়ে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে বেসিক এবং পোস্ট বেসিক। তো পোস্ট বেসিক নার্সিংকে ভীষণ নেগলেক্ট করা হয়। যেমন হচ্ছে স্বাস্থ্য ভবনে শুধুমাত্র রয়েছে বেসিক বিএসসি নার্সিং। কিছু পলিসি বা গাইডলাইন তৈরি করে নার্সিং থেকে প্রপার তৈরি করে আমরা দিয়েছিলাম এই সরকারের কাছে। প্রতিহিংসামূলক আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর কি। সেই জন্যই আজকে সিএম স্যারের দরবারে জানিয়েছিলাম। ওই ট্রান্সফারে ভয় দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখে, যার জন্য তারা বলার মানে কেউ সুযোগ পায়নি। জনতার দরবারে আসেন এক মা। সুন্দরবন থেকে মেয়ের চিকিৎসায় সাহায্যের আর্জির জন্য তিনি আজ এসেছেন জনতার দরবারে। 2023 সালে হার্টের অসুখ ধরা পড়ে মেয়ের। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও সুস্থ করা যায়নি মেয়েকে। এবার জনতার দরবারে এসেছেন সেই মা, চিকিৎসায় সাহায্যের আর্জি মায়ের। 2023 থেকে ধরা পড়েছে। আশ্রমে থাকে, ওখান থেকেই ধরা পড়েছে।
বাড়িতে ছোটোবেলা থেকে ধরা পড়েনি। তখন ওখানে ডাক্তাররা হসপিটাল মানে ডাক্তাররা দেখে তারপর স্কুলের টিচাররা সব দেখে তারপর আমাকে বলে যে এই অবস্থা। পিজিতে নিয়ে যাওয়ার পরে তারপর এটা মানে সব টেস্ট শেষ করলো, সেইখান থেকে ওরা প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসে আগে তো 3 মাস পরে পরে ডেট দিত, তারপরে যখন 2024 থেকে তখন প্রত্যেক মাসে একবার করে ডেট দিত। নিয়ে আসার পরেই ওনারা নো বেড করে লিখে দিত। এখন এই জন্যে এখানে এসেছি দরবারে যেতে। সল্টলেকের দিকে নজর রাখবো। সল্টলেকের বাড়িতে জোড়া দেহ, রহস্যজনকভাবে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার। বাড়িতে দম্পতি থাকতেন বলে জানান প্রতিবেশীরা। তবে কিভাবে এই মৃত্যু, কি হয়েছে জানবো। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই মৃত্যু কিভাবে দম্পতির দেহ উদ্ধার হলো, পুলিশ কি বলছে? সল্টলেক এই ব্লকের বাড়ি, সেই বাড়ি থেকে স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার। এই দেহ উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। ঘরের মধ্যে যে খাটের উপরে কিন্তু এই দেহ দুটো পড়ে থাকতে যখন দেখে, এবং ছেলে তার বাড়িতে ছিল না, এবং সেই সময় লক্ষ্য করা যায় বারবার ছেলের বাড়িতে ফোন করছিল, এবং ফোন করার পরবর্তী ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে সারা শব্দ পাচ্ছিল না। এর পরবর্তী ক্ষেত্রেই প্রতিবেশীকে জানায়, এবং সেখানে বলা হয় বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। এরপরেই বাইরে থেকে যখন তালা খোলা হয় তখন দেখা যায় মৃত অবস্থায় কিন্তু খাটের উপরে পড়ে রয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে উত্তর থানায় খবর দেওয়া হলে উত্তর থানার পুলিশ এসে এই মুহূর্তে দেহ উদ্ধার করেছে। পুলিশরা জানতে পারছে মৃত মহিলা ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত ছিল, এবং প্রতিবেশীরাও যেটা জানায় অর্থনৈতিক বেশ কিছু সমস্যা, যার জন্য কিন্তু বেশ কিছু সমস্যায় তিনি ভুগছিলেন আর্থিক অনটনের জন্য, এবং সেই কারণে কোনো ঘটনা কিনা যেমন খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির নাম একদিকে সজল কুমার কুণ্ডু এবং মহিলার নাম হচ্ছে রঞ্জনা কুণ্ডু, এবং কি কারণে মৃত্যু, বাইরে থেকে কেন বা তালা দিয়ে গিয়েছিল, এই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু দুজনের দেহ কিভাবে খাটের উপরে পড়ে থাকলো, বিষক্রিয়া নাকি অন্য কোনো বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনু। আর এবার নিউ টাউনের ছবি দেখাবো। নিউ টাউনের সি ব্লকে চুরির কিনারা, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আটক করা হয়েছে কিশোরকে। টাকা, ল্যাপটপ সহ ব্যাগ নিয়ে চম্পট, পরে পুলিশের জালে নাবালক। নিউ টাউন সল্টলেকে একাধিক চুরিতে যুক্ত, জেরায় কবুল করেছে ধৃত কিশোর। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। এই ফুটেজ দেখেই আটক করা হয়েছে কিশোরকে। টাকা, ল্যাপটপ সহ ব্যাগ নিয়ে চম্পট দেয় কিশোর, পরে পুলিশের জালে ধরা পড়ে যায় এই কিশোর। তবে এই শুধুমাত্র নিউ টাউনেই নয়, এর আগেও নিউ টাউন সল্টলেকে একাধিক চুরিতে এই কিশোর যুক্ত বলে জেরায় জানিয়েছে সে। দেখুন সেই ছবি দেখাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বাইকের ওপরে রাখা ল্যাপটপ, ব্যাগ এই সব নিয়ে চম্পট দিল কিশোর। দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে। এই ফুটেজ দেখেই কিশোরকে চিহ্নিত করে পুলিশ। আবার গ্রেফতার বেলেঘাটা ত্রাস রাজু নস্কর। অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেফতার করে গুন্ডা দমন শাখা। এক প্রমোটারকে মারধরের অভিযোগে ভোটের আগে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ, পরে জামিন পেয়ে যান। বেলেঘাটা এমন কোনো লোক নেই যার উপর রাজু নস্কর অত্যাচার করেনি। সবাই কম বেশি ওর দ্বারা অত্যাচারিত। রাজু নস্কর নাম মানে বেলেঘাটা একটা আতঙ্ক। রাজু নস্কর করেনি, বেলেঘাটা এমন কোনো অপকর্ম নেই যা করেনি। সব রকম গুন্ডাগিরি থেকে আরম্ভ করে মানুষের কাছে মানে টাকা পয়সা চাওয়া থেকে, লোকের জমি বাড়ি দখল করা থেকে, এমনকি মহিলাদের উপরে অত্যাচার করার মানে কোনো কিছু না বাদ নেই। রাজু নস্করকে যদি আপনি বলেন এক কথায়, বেলেঘাটায় নরক বলতে পারেন, দানব বলতে পারেন। ও
ওকে ভয় পায় না এমন কোনো লোক নেই। আতঙ্কের নাম রাজু নস্কর, বেলেঘাটার তৃণমূল নেতা, প্রমোটার। এন্টালি থানায় অস্ত্র আইনে একটি মামলায় মঙ্গলবার তাকে গ্রেফতার করে গুন্ডা দমন শাখা। লালবাজার সূত্রে দাবি, রাজু নস্করের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে, যার বেশিরভাগই সিন্ডিকেট নিয়ে ঝামেলা, তোলাবাজি এবং হুমকি সংক্রান্ত। এর মধ্যেই সম্প্রতি সময় রাজুর বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। এক প্রমোটারকে মারধরের অভিযোগে ভোটের আগে রাজুকে গ্রেফতার করে পুলিশ, তবে ভোটের আগেই জামিনে ছাড়া পেয়ে যান। বেলেঘাটায় কান পাতলেই শোনা যায় রাজু নস্করের দাপটের কথা। তিনি নাকি এলাকার শেষ কথা, যার ভয়ে কেউ নাকি মুখ খুলতে সাহস পান না। কখনো জমি দখল, কখনো তোলাবাজি, গুন্ডাগিরি, খুনের চেষ্টা, মিথ্যে মামলায় ফাঁসানো। রাজুর বিরুদ্ধে নানান অভিযোগ, যেমন অভিযোগ তুলছেন এলাকারই ব্যবসায়ী সমরজিৎ দত্ত। 2025 সালে আপনার মার্চ মাসে 28 তারিখে আমার বাড়ির সামনে দিয়ে আমাকে তুলে নিয়ে যায়, 3 ঘন্টা আমাকে মারধর করে, বিকালবেলা আমার কোমরে পিস্তল গুঁজে আমাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয়, আমি বলে আমসি নিয়ে গেছি। আমি সেই কেসে 22 দিন জেল খেটে এসেছি, বিজেপি করি আমি। আর ও করতে তখন তৃণমূল, সেহেতু আমার উপর রাগ ছিল। ওর যত অপকর্ম আছে, যা যা অত্যাচার করেছে তার বিরোধিতা করতাম সবসময়, নানাভাবে প্রতিবাদ করতাম। কেস এখনও চলছে। রাজু নস্কর গ্রেপ্তার হয়েছে সঠিকভাবে প্রশাসন চালানোর জন্য। শেষমেশ গ্রেফতার রাজু। তাকে 5ই অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের। নিউজ 18 বাংলা। তৃণমূল জমানার সেবাশ্রয়। গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সর্বত্র বেনিয়মের ছড়াছড়ি, ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কি হয়নি সেখানে? এমনকি যারা ডাক্তার নয় তাদের দিয়েও চিকিৎসা করানো হয়েছে, এরকম ভুরি ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক রিপোর্ট। সেবাশ্রয়ে কোটি কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার। প্রাথমিক তদন্তের রিপোর্ট স্বাস্থ্য দফতরের হাতে। সেবাশ্রয় নিয়ে এবার বিস্ফোরক রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের হাতে। ঠিক কি রিপোর্ট এসেছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কি তথ্য সামনে আসছে? দেখো, সেবাশ্রয় যে কর্মসূচি হয়েছিল সেখানে সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছে, এই চাঞ্চল্যকর রিপোর্ট এবার জমা পড়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ যে ওষুধ সরকারি হাসপাতালগুলিতে, মেডিকেল কলেজগুলিতে ব্যবহার করার কথা, সেই ওষুধ এবার সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল সেখানে সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছিল। দক্ষিণ 24 পরগনা জেলার জন্য যে বরাদ্দ সরকারি ওষুধ ছিল সেই ওষুধ সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, তেমনটাই রিপোর্ট আকারে স্বাস্থ্য দপ্তরের কাছে জমা পড়েছে এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছেও জমা পড়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। কোটি কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার করা হয়েছিল সেবাশ্রয় কর্মসূচিতে বলেই সূত্র মারফত খবর। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই কত টাকা সরকারি ওষুধ ব্যবহার করা হয়েছে সেবাশ্রয় কর্মসূচিতে তার অ্যাসেসমেন্ট করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ তার পর্যালোচনা করা হচ্ছে যে কোন কোন ওষুধ ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, এটি কোনো সরকারি কর্মসূচি ছিল না, অর্থাৎ সেবাশ্রয় কর্মসূচি কোনোভাবেই সরকারি কর্মসূচি ছিল না। কিন্তু তা সত্ত্বেও কিভাবে যেটা দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বরাদ্দ ছিল সরকারি ওষুধ, সেই সরকারি ওষুধ কিভাবে সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার করা হলো এবং কারা তার জন্য অনুমোদন দিলেন সেই আধিকারিকরা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছেন। চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই সেই আধিকারিকদের বিরুদ্ধেও চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা বলেই সূত্র মারফত খবর। তুমি দেখেছো এই সেবাশ্রয় কর্মসূচি নিয়েই একের পর এক তথ্য সামনে উঠে আসছিল, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে সরকারি ওষুধ সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। এই চাঞ্চল্যকর রিপোর্ট এসে পৌঁছেছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছে, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে। তারা তাজ্জব গোটা বিষয়টি নিয়ে। তার কারণ, সেবাশ্রয় কর্মসূচি যখন শুরু করা হয়েছিল তখন একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছিল রাজ্য তৎকালীন সরকারের তরফে, যে এটা সরকারি কর্মসূচি নয় এবং সরকারি কর্মসূচি না হওয়া সত্ত্বেও
কিভাবে সরকারি ওষুধ ব্যবহার করার অনুমোদন দেওয়া হলো, যেটি দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন হাসপাতালে যে সরকারি ওষুধ দেওয়ার কথা রয়েছে, যারা রুগী ছিলেন সেই সময় তাদের জন্য সেই ওষুধ ব্যবহার করার কথা বলা হয়েছিল, সেই ওষুধ কিভাবে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে দেওয়া হলো তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা রিপোর্ট জমা পড়েছে এবং যারা অনুমোদন দিয়েছিল বা যে জায়গা থেকে এই সরকারি ওষুধ ব্যবহার করা হলো, দেওয়া হলো, সেই আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটছে রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। আগামী সপ্তাহের মধ্যেই, তোমাকে জানিয়ে রাখছি, আগামী সপ্তাহের মধ্যেই গোটা সিদ্ধান্ত চূড়ান্ত করতে চলেছে। অর্থাৎ সেবাশ্রয় নিয়ে রাজ্য সরকারের তরফে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যে গাফিলতি পাওয়া গেছে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পথেই হাঁটছে। তার কারণ, সরকারি ওষুধ ব্যবহার করার কথা সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজগুলিতে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে, সেখানে কিভাবে সেবাশ্রয় কর্মসূচিতে এই সরকারি ওষুধের ব্যবহার হলো তা নিয়েই তাজ্জব রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। ধন্যবাদ সোমরাজ। আমফানে ত্রাণে দুর্নীতির অভিযোগ, প্রাক্তন তৃণমূলের উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। ফ্রেজারগঞ্জের বকখালিতে বিক্ষোভ। যে ছবি আপনাদের দেখাচ্ছি ফ্রেজারগঞ্জের বকখালির ছবি। গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি। প্রাক্তন তৃণমূল উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, আমফান ঝড় হয়েছিল, তারপরে সরকারি যে সুযোগ সুবিধা এসেছিল, অর্থাৎ ত্রাণ থেকে শুরু করে যে যাবতীয় সুবিধা যে এসেছিল, সেই সময় যে তৃণমূল পঞ্চায়েত প্রধান উপপ্রধান ছিলেন নীলিমা দাস, তিনি যেটা পক্ষপাতিত্ব করেছিলেন, তার যে ঘনিষ্ঠতা তাদেরকে দেওয়া হয়েছিল এবং অন্যান্য যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা কিন্তু কোনো পায়নি। সেই বিষয়টা নিয়ে কিন্তু সেই সময় একটি গ্রাম পঞ্চায়েতকে বিক্ষোভ দেখানো হয় এবং গ্রাম পঞ্চায়েতকে একটা চরম বিক্ষোভের আকার ধারণ করে এবং সেই সময় একেবারে দেখে গ্রামের মানুষদেরকে কিন্তু থানায় দেখে কেস দেওয়া হয় এবং সেই সমস্ত অভিযোগ ঘিরে গতকাল ফ্রেজারগঞ্জের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু একেবারে নীলিমা দাসকে দেখতে পেয়ে কিন্তু এই বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই বিক্ষোভ দেখান। ধন্যবাদ। আমাদের নামে তো কেস দিয়েছে, কিন্তু আমরা যে ওই আমফানের সময় যে ওরা তো কিছু মানুষের নামে, ওদের নামেই ঢুকে নিয়েছিল টাকাগুলো। তো আমরা জানতে পেরে আমাদের গরিব দুঃখীরা, আমাদেরকে তো কেউ টাকা পয়সা দেয়নি কিছু না, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। আর ওনারা নিজেদের মধ্যে কি করেছে না, ওইগুলোকে বিলিয়ে নিয়েছে। আর আমরা প্রতিবাদ জানাতে গিয়ে আমরা ওদের হাত থেকে মারধর খেয়েছি। পঞ্চায়েতে বিক্ষোভ জানাতে গিয়ে কি আপনাদের নামে কেস হয়েছিল? হ্যাঁ, আমাদের নামে কেস হয়েছে এবং মারধরও করেছে আমাদেরকে। কারা করেছে এটা? ওই তৃণমূলের